আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ শোন, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছি, আমার হয়ে কাজ করতে পারবি? আগে ভালো কাজ বললে করতে হয়তো একটু থমকে যাব, কিন্তু গরিব কাজ বললে তুড়ি মেরে করে দিতে পারি। মনে হচ্ছে এদের দিয়েই হবে। ঠিক আছে, তোরা আজকে আয়, খুব তাড়াতাড়ি কাজ দেবো। হ্যাঁ, পেন নাম নতুন মন্ত্রী মশাই। আপনার শ্রীচরণে ভক্তিযুক্ত পেন নাম। মহারাজ, যেন দেখছি বড় চিন্তিত। হয়েছে কি কোনো কারণে মস্তিষ্ক বিঘ্নিত? আসলে মন্ত্রীর শরীর নিয়ে বড়ই চিন্তার মধ্যে আছি। আজ এতগুলো দিন হয়ে গেল, কিছুতেই যেন সুস্থ হয়ে উঠছে না। পুরনো মন্ত্রীকে নিয়ে মহারাজের আধিক্যতা দেখলে গা জ্বলে যায়। রকম সকম থেকে মনে হচ্ছে পুরনো মন্ত্রী সুস্থ হয়ে উঠলেই আমাকে দরজা দেখিয়ে দেবে। তাই যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। এত চিন্তা করছেন কেন? আমাদের রাজবৈদ্য অতি উচ্চমানের চিকিৎসক, দেখবেন ঠিক সুস্থ করে তুলবে। সুস্থ হলেই বাঁচি। আজ তো রাজবৈদ্যকে পাঠিয়েছি, দেখি দেখি ও এসে কি খবর দেয়। প্রণাম মহারাজ। তুমি কি মন্ত্রীর বাড়ি গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো ওইখান থেকেই আসছি। তা কেমন দেখলে মন্ত্রীকে? আসলে অনেক দিন ধরে পেটের রোগে ভুগে বেশ কাহিল হয়ে পড়েছেন। তার উপর আবার ওই সর্দি, জ্বর আর কাশিটাও হয়েছে। তবে আরো বেশ কিছুদিন ভোগাবে। আচ্ছা রাজ জ্যোতিষী, তুমি কি মন্ত্রীর ভাগ্য গণনা করে দেখেছো? দেখেছি মহারাজ, আগামী কিছুদিন আমাদের পুরনো মন্ত্রী মশাইয়ের সময় খুব একটা ভালো যাবে না। তবে তার সাথে কি? আগে গণনা করে এটাও দেখেছি যে আগামী বেশ কিছুদিন আমাদের এই কৃষ্ণনগরের পক্ষেও খুব অশুভ সময় আসতে চলেছে। সে কি? অশুভ সময় মানে? আগে বলতে আমি শিহরিত হচ্ছি মহারাজ। শনি আর কেতু যেভাবে কৃষ্ণনগরের ওপর বক্রী দৃষ্টি দিয়েছে, তাতে এ রাজ্যে ভয়ঙ্কর একটা মড়ক হলেও হতে পারে। সর্বনাশ! মড়ক? হ্যাঁ মহারাজ, শ্লেষাপিত্তজনিত কোনো মড়ক। তাহলে তো আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সকলকেই খুব সাবধানে থাকতে হবে। কারণ আমি যা বুঝলাম তাতে মন্ত্রী মশাইয়ের সর্দি জ্বরটা কিন্তু কোনো সাধারণ সর্দি জ্বর নয়। মনে হচ্ছে কোনো জীবাণু সংক্রমণ ঘটেছে ওই মন্ত্রী মশাইয়ের ফুসফুসে। তাহলে তো খুবই চিন্তার কথা। তবে মহারাজ, সময় থাকতে থাকতে আমরা যদি সাবধান হতে পারি, তাহলে মনে হয় এই জীবাণু সংক্রমণের হাত থেকে আমরা এই কৃষ্ণনগরকে বাঁচাতে পারব। কি গো বিজ্ঞানী, তুমি কি বলো? আমি আজ থেকেই এই জীবাণু নিয়ে পরীক্ষা শুরু করে দিচ্ছি। এমন ভাবে কথা বলছে যেন একটা সবজান্তা ভরদ্বাজ। আচ্ছা বিজ্ঞানী, আপনি যে জীবাণু নিয়ে পরীক্ষা শুরু করবেন বললেন, তাই জীবাণুটা পাবেন কি করে? আজই আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে ওর মুখে লালা রস নিয়ে আসবো। তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেই বোঝা যাবে ওই লালা রসে কোনো জীবাণু আছে কিনা, আর থাকলেও সেই জীবাণু কতটা মারাত্মক। ও, তাহলে বিজ্ঞানী, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। আর দরকার হলে রাজবৈদ্যকেও তোমার সঙ্গে নিয়ে নাও। মনে একটা যখন সংশয় দেখা দিয়েছে, তখন প্রথম থেকেই যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলা করতে হবে। এই যে গোপাল দাদু, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। কেন রে, আমার বাড়িতে আবার কি দরকার পড়লো? দেখো না, আজ সকাল থেকে পুটির খুব জ্বর, সেই সাথে সর্দি আর কাশি। তাই নাকি? চল তো দেখি।
কি হয়েছে পুটির? দেখো না গোপাল দাদা, ভোর রাত থেকে মেয়েটার ধুম জ্বর, সেই সঙ্গে খুব কাশি। কাশতে কাশতে মেয়েটা একেবারে কাহিল হয়ে পড়েছে। দেখি দেখি, এ বাবা, এ তো জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে আনছি। এই যে রাজবৈদ্য, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন? দেখো না, পুটির খুব জ্বর, সেই সাথে কাশি। তোমরা কোথা থেকে আসছো? আমরা গিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ি লালারস সংগ্রহ করতে। রাজবৈদ্য, আপনি কি একবার পুটির বাড়ি যাবেন? যাবো তো নিশ্চয়ই। আমিও যাবো, পুটির লালারসও নিতে হবে আমার। দুটো লালারস পরীক্ষা করে দেখতে হবে ওদের গতি প্রকৃতি এক কিনা। চলো তাহলে। মহারাজ, আমার 4 জন সৈন্যের কাল থেকে সর্দি, কাশি আর জ্বর শুরু হয়েছে মহারাজ। সে কি? এ নিয়ে একদিনের মধ্যে 6 জনের ওই সর্দি, কাশি আর জ্বর হলো। মহারাজ, মহারাজ, এটা একেবারেই ভালো লক্ষণ নয়। আমার গণনা মিলে যাচ্ছে দেখছি। তাহলে কি করা যাবে রাজবৈদ্য? আমি এক্ষুনি ওই সেনাদের বাড়ি যাব, প্রত্যেককে ওষুধ দিতে হবে। বিজ্ঞানী, বিজ্ঞানী, লালা রসে কিছু পেলে? যা পেয়েছি তা খুবই চিন্তার। এ কথা কেন বলছো বিজ্ঞানী? মহারাজ, লালারস পরীক্ষা করে দেখেছি যে মন্ত্রী মশাই আর পুটির শরীরে একই জীবাণু সংক্রমণ ঘটেছে। হ্যাঁ, জীবাণু সংক্রমণ? হ্যাঁ মহারাজ, প্রথমে ভেবেছিলাম হয়তো জল থেকে জীবাণু সংক্রমণ হয়েছে, কিন্তু কৃষ্ণনগরের পানীয় জল পরীক্ষা করে কোনো জীবাণুর হদিশ পাইনি। তাহলে এই জীবাণু সংক্রমণটা হলো কি করে? আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা অজানা জীবাণু, আর এটা এসেছে মানুষ থেকে মানুষের শরীরে। মানুষ থেকে মানুষের শরীরে? হ্যাঁ মহারাজ, ধরুন ক নামের একজন সংক্রমিত হলো, খ এলো কয়ের সংস্পর্শে, ক থেকে ক্ষয়ে জীবাণু ছড়িয়ে পড়লো। এইভাবে মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচুর। ওফ, এ তো খুবই বিপদের কথা শোনালে। হে, তা এর প্রতিকার কি? সাধারণ সর্দি জ্বরের ওষুধ ছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই। হ্যাঁ, তেমন কোনো ওষুধ নেই বলছো? আবার মানুষ থেকে মানুষে যদি এই রোগ ছড়িয়ে পড়তে থাকে, তাহলে তো কদিনের মধ্যেই মহামারী শুরু হয়ে যাবে। দেখুন মহারাজ, এই রোগকে ছড়িয়ে পড়া থেকে আটকানোর একটা উপায়ের কথা আমি ভেবেছি। কি ভেবেছো? আজ থেকে মানুষে মানুষে মেলামেশা একবারে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, মানুষে মানুষে মেলামেশা বন্ধ করে দিতে হবে? এই কথাটার মানেটা ঠিক বুঝলাম না। বিজ্ঞানী বলতে চাইছে মনের দূরত্ব না হলেও মানুষে মানুষে সামাজিক দূরত্ব, মানে ওই মেলামেশা একেবারে বন্ধ। কিন্তু আমরা বললেই কি আর সকলে মেলামেশা বন্ধ করে দেবে? হয়তো বন্ধ করতে চাইবে না, তাই আইন করে কাল থেকেই কৃষ্ণনগরের সকলকে ঘরবন্দি করে ফেলতে হবে। এতে তো প্রজা অসন্তোষ হতে পারি। সকলকে ভালো করে বোঝাতে পারলে আমার মনে হয় এসব কিচ্ছু হবে না। রোগের ভয়াবহতা বুঝতে পারলে মানুষই আর ঘর থেকে বেরোতে চাইবে না। কটা দিন এই নিয়ম চালু করতে পারলেই দেখবেন ঠিক সুফল পাওয়া যাবে। একেবারে ঠিক কথা, এতে রোগ আর ছড়িয়ে পড়তে পারবে না। আর ওই অজানা জীবাণু ঠিক জব্দ হয়ে পালিয়ে যাবে।
তাহলে আজই ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দাও যে কাল থেকেই এ রাজ্যের সকলেই যেন ঘরের মধ্যে থাকে। আর সেই সঙ্গে সকলে যেন মুখে কাপড় কিংবা গামছা জড়িয়ে রাখে। একেবারে ঠিক। এই কারণ এই রোগ নিঃশ্বাস আর থুতু দিয়েও ছড়ায়, আর নিঃশ্বাসের সঙ্গে অন্যের দেহে প্রবেশ করে। শোনো শোনো শোনো, কৃষ্ণনগরে এক অজানা রোগের আগমন ঘটেছে। তাই মহারাজের নির্দেশ মতো এই রোগের হাত থেকে বাঁচতে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, আর সকলে নাক মুখ কাপড় কিংবা গামছা দিয়ে ঢেকে রাখবে। বিনা প্রয়োজনে কাউকে ঘরের বাইরে বের হতে দেখলে তাকে শাস্তি দেওয়া হবে। শোনো শোনো শোনো। ও বাবা, কাল থেকে তাহলে ঘর বন্দি হয়ে থাকতে হবে? দরকার হলে থাকতে হবে। অজানা রোগের হাতে মরার থেকে কয়েকটা দিন ঘরবন্দি হয়ে থাকা অনেক ভালো। কই গো গিনি, কোথায় গেলে? বলি কোথায় আর যাব, মহারাজের আদেশে তো ঘর থেকে বেরোনো বারণ। তা তুমি কি পুঁটিদের বাড়ি গিয়েছিলে? আরে ওখান থেকেই তো আসছি। কেমন আছে পুঁটি? আজ অনেকটা ভালো বুঝলে, তবে আমাদের আরো কয়েকজন সৈন্য আজ জ্বরে পড়েছে। সে কি গো? হ্যাঁ গো, আসলে খোঁজ নিয়ে জেনেছি ওরা নিজেদের মধ্যে মেলামেশা এখনো বন্ধ করেনি। তাহলে কি হবে? কি আবার হবে, নিয়ম না মানলে জোর করে নিয়ম মানাতে হবে। মহারাজের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থাটাই করে এলাম বুঝলে। তুমি যদি সব করবে, তা আমাদের নতুন মন্ত্রী মশাই আছেন কি করতে? দুধ তোর আর বলো না, সে বেটা তো নিজেই ঘর বন্ধ করে বসে আছে। যাকে যা কিছু খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। শোন, যার জন্য তোদের ডেকেছি, এই রাতের বেলা কেউ বেরোচ্ছে না তো? আগে না, রাতের বেলায় সারা কৃষ্ণনগর একেবারে শুনশান। বাহ বাহ, ও ভালো কথা। এবার শোন, কি করতে হবে তোদের সেটা শোন। এ কি, আমার গরুগুলো কোথায় গেল? কে নিল? হায় 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 রে, আমার গরু কি তাহলে ওই চুরি হয়ে গেল? একি মহারাজের আদেশ অমান্য করে তুমি কোথায় যাচ্ছ? আর আদেশ? আমার গোয়ালের সব গরু চুরি হয়ে গেছে, আর ইনি এসেছেন আমায় আদেশের কথা শোনাতে। শোনো, আমি এখন ওই গরু খুঁজতে চলেছি, বুঝেছ? একে ওই ঘরবন্দির জ্বালায় দোকানদারি লাটে উঠেছে। এরপর গরু চলে গেলে আমি যে একবারে পথে বসবো। কি হে ভোলা, মুখে কাপড় না বেঁধে রাস্তার মাঝে দাঁড়িয়ে চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছে কি আর সাধে? সাধে? এই ঘর বন্দির মধ্যেও কেউ বা কারা এসে আমার ওই গোয়ালে সব গরু চুরি করে নিয়ে চলে গেছে। সে কি? এখন আমি কি করি বলো তো? শোনো, একবার মহারাজের কাছে যাও, তবে মুখে কাপড় কিংবা গামছা বেঁধে। ঠিক আছে, তাই যাব। মহারাজ, কাল রাতে আমার গোয়াল থেকে গরু চুরি গেছে। আমার গোয়াল থেকেও গরু গেছে। সে কি, একই চারিদিকে অজানা জ্বরের প্রকোপ, এর মধ্যে আবার গরু চুরি?
মহারাজ মহারাজ আমার ওই গোয়ালের সব গরু কাল রাতে চুরি হয়ে গেছে। সব গরু চুরি হয়ে গেছে? হ্যাঁ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি কি করে এই গরু চুরির কিনারা করা যায়। এ তো গোদের উপর বিষ ফোড়া হয়ে গেছে গোপাল। কাল রাতে ভোলা ময়রা আর অনেকের গোয়াল থেকে গরু চুরি হয়ে গেছে। হ্যাঁ, ভোলার মুখ থেকে আমি শুনেছি। বলো তো কি দুশ্চিন্তার কথা। আমার দুশ্চিন্তাও কিন্তু কিছু কম নয় মহারাজ। এই কদিনে রোগের প্রকোপ আরো বেড়ে গেছে। সে কি, সারা রাজ্যকে ঘরবন্দি করেও তাহলে কোনো ফল পাওয়া যাচ্ছে না? কি করে ফল পাওয়া যাবে মহারাজ? আপনার আদেশ না মেনে কিছু লোক তো অনাবশ্যক বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। তার উপরে এই গরু চুরির হাঙ্গামা। রাজসভায় আসার সময় আমি তো বহু লোককে পথে দাঁড়িয়ে গরু চুরির ব্যাপারে আলোচনা করতে দেখে এলাম। কি করা যায় বলো তো গোপাল? আমাদের সামনে এখন দুটো কাজ মহারাজ। এক, যেমন করেই হোক লোকজনকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, আর দুই, গরু চোরকে খুঁজে বের করা। আমার মনে হয় অন্য রাজ্য থেকে কেউ বা কারা এসে গরু চুরি করে সারা রাজ্যের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চাইছে। কথাটা খুব একটা খারাপ বলনি নতুন মন্ত্রী। আপনি গোদের উপর বিষ পড়ার কথা বলছিলেন মহারাজ। আমার মনে হচ্ছে এখন আমরা পাহাড়ের মাথায় আগ্নেয়গিরির ওপর বসে আছি। ওনা ফেটে যেমন গলগল করে রক্ত বেরিয়ে আসে, এমনি যে কোনো মুহূর্তে প্রজা অসন্তোষে আগ্নেয়গিরি থেকে গলগল করে গরম লাভা বেরিয়ে আসবে। হ্যাঁ, একেবারে ঠিক কথা। গোপাল গোপাল, সেনাপতিকে নিয়ে পরে আমার কাছে এসো তো, কিছু কথা আছে। আমি যাব না? না না না, এই মুহূর্তে শুধু গোপাল আর সেনাপতি হলেই চলবে। তেমন প্রয়োজন হলে তোমায় না হয় পরে ডেকে নেব। বুঝলি, তোদের কাজে আমি খুব খুশি। তাহলে আমাদেরও খুশি করে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই নে তোদের পারিশ্রমিক। কিরে, খুশি তো? খুব খুশি। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বলো বলো সেনাপতি, কি বলতে চাইছিলে তুমি? মহারাজ, এখানে আসার সময় আমি শুনে এলাম যে আজ রাতে সমস্ত রাজ্যবাসী ঘরবন্দির আদেশ উপেক্ষা করে রাস্তায় এসে দাঁড়াবে। কেন কেন কেন? তারা দলবদ্ধভাবে গরু চুরি আটকাবার চেষ্টা করবে মহারাজ। এ তো ভীষণ সমস্যা হলো। সকলে যদি জোটবদ্ধ হয় তাহলে তো সংক্রমণ বাড়বে বই কমবে না। ও গোপাল, কিছু একটা ভাবো। আমার মনে হয় আজ রাতে আপনাকে আর আমাকে রাস্তায় বেরোতে হবে, আর সঙ্গে নিতে হবে আপনার পোষা বাঘকে। বাঘ? হ্যাঁ মহারাজ, আমরা থাকবো হাতির পিঠে আর বাঘ আমাদের সাথে সাথে যাবে। এদিকে ছাড়া বাঘ দেখে মানুষজন আর ঘর থেকে বেরোতে সাহস পাবে না, আর ওদিকে গরু চোর যদিও বা রাতের অন্ধকারে গরু চুরি করতে আসে, তাহলে বাঘ আর হাতির পিঠে আপনাকে দেখে পালাবার পথ পাবে না। খুব ভালো, খুব ভালো বুদ্ধি বের করেছো গোপাল। সেনাপতি, তুমিও যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ, সকলকে একজোট হয়ে আজ রাতে পাহারা দিতে হবে। যেমন করেই হোক গরু চুরি আটকাতেই হবে। একে তো ওই ঘরবন্দির ধাক্কায় ঘরে অনটন, তারপর ওই গরু চুরি গেলে আমাদের ওই বাচ্চা কাচ্চাগুলো কি খাবে বলুন তো? ঘরবন্দি অবস্থা উঠে গেলে আমি বা ওই দোকান চালাবো কি করে? হ্যাঁ, বাঘ ডাকলো না? হ্যাঁ হ্যাঁ, বাঘই তো ডাকছে। সর্বনাশ, এ তো মহারাজের পোষা বাঘ। পালাও পালাও। আরে, অনেকগুলো গরু একসাথে ডেকে উঠলো না? তাই তো। আর গরুর হাম্বা ডাক তো আমাদের নতুন মন্ত্রী মশাইয়ের বাড়ির থেকে আসছে। ঠিক বলেছো, চলো তো দেখি। কি, এখানে এতগুলো গরু কেন?
মনে হয় সবকটাই চোরাই গরু। আর জায়গাটা হচ্ছে আমাদের নতুন মন্ত্রী মশাইয়ের বাড়ির দিক। ভগবান, ভগবান! এ কি মহারাজ, আপনি এত রাতে? গরুগুলো কার? খেয়েছে মহারাজ, এখানে চলে এলো কি করে? তাই তো, কার গরু? তাহলে মনে হয় রাতের অন্ধকারে কেউ রেখে গেছে। হ্যাঁ, রেখে গেলে গরুগুলো তো খোলা মাঠের মধ্যেই থাকতো, কিন্তু এদের মাথায় তো রীতিমতো হোগলার ছাউনি দেওয়া, মানে পুরোপুরি গোয়াল। তা এত বড় গোয়ালটা কে বানালো নতুন মন্ত্রী মশাই? সে আমি কি করে বলবো? একেবারে মিথ্যে কথা বলবে না। বলছি মহারাজ, বলছি আসলে আমার খুব দুধ খাওয়ার শখ, তাই বটা ঘটাকে দিয়ে চোর! গরু চোর! জানো জানো এই অপকর্মের শাস্তি কি? এনাকে একটা নতুন শাস্তি দেওয়া হোক। জ্যান্ত বাঘের মুখে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও মহারাজ, আপনি আমাকে মারুন, ধরুন, যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে এটা করবেন না, তাহলে যে আমি মরে যাবো। যাও, সকলে ঘরের ভেতরে চলে যাও। কটা দিন ঘরে থাকতে পারলি অজানা জ্বর আমাদের আর আক্রমণ করতে পারবে না। আর গরু চোর তো ধরা পড়েই গেছে। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়।